জেনারেটর নিয়ে ফার্স্ট বলতে গেলে তোকে যে জেনারেশন আর মোটরিং অ্যাকশনের মধ্যে তফাৎটা আগে বুঝতে হবে। জেনারেশন মানে ডিসি জেনারেশন করছে মানে আমি কি ইনপুট কি দিচ্ছি, আমি মেকানিক্যাল ইনপুট দিচ্ছি, ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি। মেকানিক্যাল থেকে মেকানিক্যাল ইনপুট থেকে ইলেকট্রিক্যাল আউটপুট পাচ্ছি। ডিসি জেনারেটরের মানে কি? ডিসি জেনারেটর মানে আউটপুট সবসময় ডিসি। ডিসি জেনারেশনের ক্ষেত্রে এখানে আউটপুট অলওয়েজ ডিসি। এখন ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মিউট করো, যে মিউট অফ করা আছে মিউট করে দাও। ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফার্স্ট ল কি? জানো? কেউ বলতে পারবে? আমি শুরু থেকেই পড়াচ্ছি। ফার্স্ট লটা কেউ জানো? When a current carrying conductor cuts the magnetic field and when a current an EMF is induced in that conductor. When a current carrying conductor cuts the magnetic field and EMF is induced in that conductor. Second law ki? The magnitude of induced EMF is equal to the rate of change of flux linkage. যদি কোনো একটা ম্যাগনেটের এটা নর্থ পোল হয়, এটা সাউথ পোল হয়, যেটা কন্ডাক্টর দিয়ে আমি নর্থ পোল বানিয়েছি, মানে কারেন্ট ফ্লো করে ইলেকট্রোম্যাগনেট মানে কি? কারেন্ট ফ্লো করে ওকে ম্যাগনেটে কনভার্ট করেছি। এটা যদি সাউথ পোল হয় তাহলে অবভিয়াসলি এই নর্থ পোলের উপরে একটা সাউথ পোল আছে আর সাউথ পোলের নিচে একটা নর্থ পোল আছে, তাই তো? এই দুটো কি ইলেকট্রোম্যাগনেট? তো তখন এই নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে ফ্লাক্স থাকে। আমি যদি একটা কন্ডাক্টরকে এখানে প্লেস করি, কতগুলো ফ্লাক্স কাট করছে? 1 2 3 4 5 6 7 8, 8খানা ফ্লাক্সকে কাট করছে, তাই তো? এই কন্ডাক্টরকে যদি আমি ঘুরিয়ে এই পজিশনে নিয়ে যাই, কতগুলো ফ্লাক্সকে কাট করছে? 6খানা ফ্লাক্সকে কাট করছে। আবার যদি ঘুরিয়ে এই পজিশনে নিয়ে আসি, একটা ফ্লাক্সকে কাট করছে। আবার যদি এটাকে ঘুরিয়ে এই পজিশনে নিয়ে আসি, 2 থেকে 2 কমে যাচ্ছে, 6খানা ফ্লাক্সকে কাট করছে, আবার 8খানা ফ্লাক্সকে কাট করছে।
তাহলে টাইমের রেসপেক্টে ফ্লাক্স লিঙ্কেজ এটাকে বলা হয় ফ্লাক্স লিঙ্কেজ। 86168 এটাকে বলা হয় ফ্লাক্স লিঙ্কেজ। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কি? এই যে কন্ডাক্টরটা এর মধ্যে সলিনয়েড, এর মধ্যে ওয়াইন্ডিং করা আছে, এই জন্য এটাকে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বলছে। এখানে নাম্বার অফ টার্নস n রয়েছে। এগুলো কি? এগুলো সব ফ্লাক্স। n হচ্ছে নাম্বার অফ টার্নস। তাহলে যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কাটস দ্য ম্যাগনেটিক ফিল্ড and EMF is induced in that conductor, একটা EMF এই কন্ডাক্টরে তৈরি হবে। যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি ম্যাগনেটিক ফিল্ডকে কাট করে তাহলে একটা EMF ইনডিউসড হবে। when a current carrying conductor cuts the magnetic field and EMF is induced in that conductor। বোঝা গেছে? পরিষ্কার? সেকেন্ড পয়েন্ট কি? the magnitude of induced EMF is equal to the rate of change of flux linkage। যেই ইনডিউসড EMF টা হবে সেটার ম্যাগনিটিউডটা কি? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজের সমান। ফার্স্ট পয়েন্টে কি? when a current carrying conductor cuts the magnetic field, যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডকে কাট করবে একটা EMF তৈরি হবে। EMF এর ফুল ফর্ম কি? ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই তো? EMF এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন ফার্স্ট অর্ডার শুনে মনে হচ্ছে যে কন্ডাক্টরটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে EMF ইনডিউসড হবে, কিন্তু প্র্যাকটিক্যালি তা না। সেকেন্ড ল থেকে বোঝা যায় দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড EMF, যে EMFটা ইনডিউসড হবে তার ম্যাগনিটিউডটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজের সাথে সমান, ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড EMF ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। তাহলে যে EMFটা ইনডিউসড হবে সেটা কার সাথে ইকুয়াল? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজের সাথে ইকুয়াল। তাহলে ফ্লাক্স লিঙ্কেজ 86168 এটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাট কত? এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। টাইমের রেসপেক্টে যেটা চেঞ্জ হচ্ছে সেটাকে বলছি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। পরিষ্কার? তার মানে কি? এই যে 86168 হচ্ছে, এটা যদি একটু তাড়াতাড়ি হয় 86168, তাহলে যে EMF ইনডিউসড হবে এটা যদি আস্তে আস্তে হয় 86168, তাহলে কম EMF ইনডিউসড হবে। তার মানে কি? আমি যত জোরে ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটাকে রোটেট করাবো তত বেশি EMF ইনডিউসড হবে। টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাট তত বেশি চেঞ্জ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? তোমাদের কারোর কিছু বলার থাকলে ক্লাসে ডিসকাস করবে। যদি চুপ করে মুখ বন্ধ করে বসে থাকো তাহলে কি ক্লিয়ার। আমি বুঝতে পারবো না। এতজন ছেলে রয়েছে তারা কথা বলবে, নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এবার ইনডিউসড EMF E is equal to minus n d phi by dt, এটা হচ্ছে ফর্মুলা। n কি? নাম্বার অফ টার্নস, d phi by dt টাইমের রেসপেক্টে ফ্লাক্স কত কাট করছে সেটা, EMF হচ্ছে ইনডিউসড EMF। পরিষ্কার? মাইনাসটা কেন হয়েছে? মাইনাসটা লেঞ্জেস ল এর জন্য হয়েছে। যদি EMFটাই হচ্ছে ভোল্টেজ, যদি EMF তৈরি না হয় তাহলে ভোল্টেজ যদি তৈরি না হয় তাহলে এইসব কারেন্ট, এইসব আমি যা অ্যাপারেটাস চালাচ্ছি ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস কিছুই চলবে না। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু জেনারেট ইলেকট্রিসিটি অর জেনারেট পাওয়ার, আর সেটা তৈরি এসছে ফ্যারাডে ল থেকে। পরিষ্কার? হ্যাঁ দাদা। নেক্সট পয়েন্ট হচ্ছে মেন পার্টস অফ ডিসি জেনারেটর। এটা আমি নোটেও দেখাই না বা বইয়েও এই ছবিটা পাবে না, আমি একটা ছবি দেখাবো। মেন পার্টস অফ ডিসি জেনারেটর। 1 নম্বর কি? ফিল্ড ওয়াইন্ডিং।
2 নম্বর আর্মেচার ওয়াইন্ডিং, শ্যাফট, কমিউটেটর, কার্বন ব্রাশ, ইয়ক। এগুলো হচ্ছে মেন পার্ট। ফিল্ড ওয়াইন্ডিংটা কিরকম জায়গায় থাকে? এইটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। সাইড ভিউটা দেখাচ্ছি। এই রকম কারেন্ট পেঁচিয়ে ম্যাগনেটিক ফিল্ডে কনভার্ট করা হয়েছে। এইটাকে বলা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। এর মাঝখানে আর্মেচারটা থাকে। এর মধ্যে যে ওয়াইন্ডিংটা থাকে সেটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। এইটা হচ্ছে শ্যাফট, এইটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং, এটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং, শ্যাফট এরকম রয়েছে ভেতরে। ওকে, ফ্লাক্স গুলো কি বরাবর রয়েছে? এই বরাবর ফ্লাক্স গুলো রয়েছে। ফিল্ড ওয়াইন্ডিং হলো, আর্মেচার ওয়াইন্ডিং হলো, শ্যাফট হলো। এরপর আসছে কমিউটেটর। আর্মেচার ওয়াইন্ডিং এ এই যে ফিল্ড ওয়াইন্ডিং এর মাঝখানে আর্মেচারটা ঘোরাচ্ছি, ইএমএফ তৈরি হচ্ছে। সবসময় জানবি এই ইএমএফটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, মানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে এটা হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ, এসি। তাহলে সেই এসিটাকে কি করতে হবে? ডিসি করতে হবে। সেই জন্য এখানে কি থাকে? কমিউটেটর থাকে। কমিউটেটরের ফাংশনটা কি? কমিউটেটর ইজ আ mechanical rectifier which converts AC to DC in case of DC generator and DC to AC in case of DC motor. কমিউটেটর কি? কমিউটেটর হচ্ছে একটা মেকানিক্যাল রেকটিফায়ার, যেটা ওই এসি থেকে ডিসি তে কনভার্ট করে ডিসি জেনারেটরের ক্ষেত্রে, আর ডিসি থেকে এসি তে কনভার্ট করে ডিসি মোটরের ক্ষেত্রে। কারণ সবসময় জানবি আর্মেচার ওয়াইন্ডিং এ যেটা ওয়ার্কিং সেটা শুধুমাত্র এসি, ডিসি না। পরিষ্কার? কোনো ডাউট আছে? না। এখন এর সাথে কার্বন ব্রাশ লাগানো রয়েছে। এইটা হচ্ছে কার্বন ব্রাশ। কার্বন ব্রাশের পারপাসটা কি? পারপাস অফ কার্বন ব্রাশ ইজ টু কালেক্ট কারেন্ট। পারপাস অফ কার্বন ব্রাশ is to collect the current.
এই যে রোটেটিং পার্টটা, এই রোটেটিং পার্টের সাথে এই কার্বন ব্রাশ, রোটেটিং পার্ট থেকে কারেন্ট কালেক্ট করার জন্য আমরা কার্বন ব্রাশটা ইউজ করি। এখান থেকে এটা সার্কিটে চলে যায়। এটা হচ্ছে কার্বন ব্রাশ। তাহলে ফার্স্ট ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে আর্মেচার ওয়াইন্ডিংকে আমি বাইরে থেকে ঘোরালাম, না ঘোরালে ডিসি জেনারেটর জেনারেট হবে না। এই ঘোরানোটা আমি টারবাইন দিয়ে ঘোরাতে পারি, ইঞ্জিন দিয়ে ঘোরাতে পারি, মোটর দিয়ে, মানে অবভিয়াসলি মোটর দিয়ে ঘুরিয়ে ডিসি এসি তৈরি করলাম, কম্পিউটার দিয়ে সেটাকে ডিসিতে কনভার্ট করলাম, কার্বন ব্রাশ দিয়ে সেটাকে কালেক্ট করলাম, সার্কিটে পাঠালাম। এই পুরো জিনিসটাকে কভার আপ করার জন্য আমরা এইটা ইউজ করি, এটাকে ইয়ক বলে। ক্লিয়ার? যে কভার থাকে, এই যে কভারটা থাকে সেটাকে ইয়ক বলে। এটা হচ্ছে মেইন পার্টস অফ ডিসি জেনারেটর। তাহলে ওয়ার্কিং আর মেইন পার্টসটা ক্লিয়ার হয়েছে। কোনটার কি ফাংশন? ইয়কটার হচ্ছে কভার দেওয়া, কার্বন ব্রাশটার হচ্ছে কালেক্ট করা। কার্বন কেন? যাতে স্মুথ ভাবে কারেন্ট কালেক্ট হয়, লুব্রিকেটিংটা ভালো হয়, কার্বনের স্মুথ ভাবে কারেন্ট কালেক্ট হয়। কার্বনের রেজিস্ট্যান্স বেশি, তার জন্য কি হয়, স্পার্ক হওয়ার চান্স অনেক কমে যায়। কমিউটেটরটার ফাংশন লিখে দিয়েছি। শ্যাফট হচ্ছে মেন পার্টটা, যেটার উপর আর্মেচারটা দাঁড়িয়ে থাকে। আর্মেচার ওয়াইন্ডিং পার্ট বলেছি। আর্মেচার ওয়াইন্ডিং ছাড়া মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হচ্ছে এখানে আর্মেচার ওয়াইন্ডিং। আর ফিল্ড ওয়াইন্ডিং হচ্ছে তোমার যেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে সেইটা। ফিল্ড ওয়াইন্ডিং এ অলওয়েজ ডিসি দিতে হয়, এটাকে এক্সাইটেশন বলে। সাপ্লাইং ডিসি টু দ্য ফিল্ড ওয়াইন্ডিং ইজ কল্ড এক্সাইটেশন। সাপ্লাইং ডিসি to the field winding is called excitation. পরিষ্কার? হ্যাঁ। এবার আসছি ভোল্টেজ বিল্ড আপ প্রসেস। voltage build up process of DC shunt generator. DC shunt generator কিরকম দেখতে হয়? এই যে ফিল্ড ওয়াইন্ডিং আর এই যে আর্মেচার ওয়াইন্ডিং, এরা কিসে থাকে? এরা প্যারালালে থাকে, শান্টে থাকে। এটা যে ফিল্ড ওয়াইন্ডিং, আর্মেচার ওয়াইন্ডিং, এরা কিন্তু প্যারালালে থাকে। যে ডিসিটা তৈরি হয়, সেই ডিসির টোটাল যদি আই তৈরি হয়, একটা পার্ট I1 এদিকে বাইরের দিকে যায়, একটা I2 ফিল্ড ওয়াইন্ডিং এ যায়। এটা হচ্ছে ডিসি শান্ট জেনারেটর, তাই তো? ঠিক কিনা? বোঝা যাচ্ছে? এখন তুই একটা কথা বল, ফিল্ড ওয়াইন্ডিং এ যদি কোনো ডিসি না থাকে বা কোনো কারেন্ট না থাকে, তাহলে কি ইএমএফ তৈরি করা সম্ভব? না, না। কেননা ফ্লাক্স যদি না থাকে, তাহলে
ফ্লাক্স কাটই হবে না, ইএমএফ তৈরি হবে না। তাহলে ইনিশিয়ালি একটা জেনারেটর যদি জেনারেটর তুই যদি বাজার থেকে কিনে নিয়ে এসে ওকে ঘোরাতে শুরু করিস, যেহেতু ফিল্ড ওয়াইন্ডিং এ কারেন্ট নেই, ফ্লাক্স নেই, তো ইএমএফ তৈরি করতে পারবে না। তার জন্য আমরা কি করব, ইনিশিয়ালি আমরা একে মোটরের মতো ব্যবহার করব। যখন এর একটা পার্ট এদিকে যাবে, একটা পার্ট ঘুরে এদিকে যাবে। ইনিশিয়ালি আমরা কি করব, একে মোটরের মতো ব্যবহার করব। তাতে কি হবে, এই ফিল্ড ওয়াইন্ডিংটা এক্সাইটেড হয়ে যাবে। তাহলে কিছুক্ষণ চালালাম, চালিয়ে বন্ধ করে দিলাম, কিন্তু তা সত্ত্বেও এই ফিল্ড বা এক্সাইটেশনটা কিন্তু ওর মধ্যে থেকে যাবে, তাই না? আমি যদি বন্ধ করে দিই, তার মধ্যে এর মধ্যেও কিন্তু ফিল্ড এক্সাইটেশনটা কি হবে, থেকে যাবে। তো আমি যদি এখানে বন্ধ হ্যাঁ দাদা। করে দিই, তার মধ্যে এর মধ্যে ফিল্ড এক্সাইটেশনটা কি হবে, থেকে যাবে। এবার আমি যদি আর্মেচারকে ঘোরাই, তাহলে ওখানে ইএমএফ তৈরি হবে। তার জন্য এই জায়গাটা পড়াচ্ছি। এগুলো বলে দিলাম। ফিল্ড কারেন্ট আর আর্মেচার ভোল্টেজ বোঝাচ্ছি। এইটা যদি ফিল্ড কারেন্ট হয়, এটা যদি আর্মেচার ভোল্টেজ হয়, তাহলে এইখান থেকে শুরু হবে কার্ভটা, এরকম হবে। যত ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, তত আর্মেচার ভোল্টেজ বাড়ছে, যত ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, আর্মেচার ভোল্টেজ বাড়ছে, বাড়তে বাড়তে একটা জায়গায় এরকম ফিক্সড হয়ে যাবে। এই জায়গাটা স্যাচুরেটেড হয়ে যাবে। এই যে এই জায়গাটা, যেহেতু আমি আগে থেকে ফিল্ড ওয়াইন্ডিংটাকে ম্যাগনেটাইজ করে রাখছি, তাহলে এই পোর্শনটা হচ্ছে, এইটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। ডিউ টু এই জায়গাটা হচ্ছে ডিউ টু রেসিডেন্সিয়াল ম্যাগনেটিজম। তার মানে কি, ধর এই আর্মেচার কারেন্ট শুরুতে, এখানে আর্মেচারে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এখানে কারেন্টটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে 8, এদিকে যাচ্ছে 2। তাহলে আগে ধর ইনিশিয়ালি 1 ছিল, 1 থেকে বেড়ে কত হয়েছে, 2 হয়েছে। তাহলে আউটপুট ভোল্টেজ বেড়ে কত হবে, 10-এর জায়গায় 20 হবে। এখানে কত যাবে, 4, এখানে কত যাবে, 16। 20-র জায়গায় 40 হবে, এখানে কত যাবে, 8, এখানে কত যাবে, 32। তাই তো নাকি? যত এগোবে এইভাবে আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। বোঝা গেছে? হ্যাঁ। যত এই আর্মেচার ওয়াইন্ডিং এর কারেন্টটা বাড়বে, তত কিন্তু ফিল্ড ওয়াইন্ডিং এর কারেন্ট বাড়বে, আউটপুটে ভোল্টেজ বাড়বে, এটা বাড়তে থাকবে। তার জন্য কার্ভটা এইরকম হবে। যত আমার আর্মেচার থেকে যে কারেন্টটা তৈরি হচ্ছে, এইটা যত বাড়বে, তত I1 আর I2 বাড়বে। I2 যত বাড়বে, ফিল্ড ওয়াইন্ডিং কি হবে, আরো স্ট্রং হবে। ফিল্ড ওয়াইন্ডিং যত স্ট্রং হবে, আউটপুট ভোল্টেজ আরো বাড়বে, মানে সরি আর্মেচার ওয়াইন্ডিং ভোল্টেজ, আর্মেচার ভোল্টেজ আরো বাড়বে, আউটপুট ভোল্টেজ আর ফিল্ড ভোল্টেজ আরো বাড়বে। ফিল্ড ভোল্টেজ বাড়া মানে ফ্লাক্স আরো স্ট্রং হচ্ছে, আরো ইএমএফ তৈরি হবে। এইভাবে জিনিসটা কিন্তু বাড়তে থাকবে। বোঝা যাচ্ছে? ধরো ইনিশিয়ালি রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য ফিল্ড কারেন্ট আইএফ ছিল 1 অ্যাম্পিয়ার, আর্মেচার ভোল্টেজ ছিল 10 ভোল্ট। এরপরে যেই এটা 2 অ্যাম্পিয়ার হবে, আর্মেচার ভোল্টেজ বেড়ে কি হয়ে যাবে, 20 হয়ে যাবে। ফিল্ড কারেন্ট আরো বাড়ছে, আর্মেচার ভোল্টেজ বাড়ছে, মানে এখানে 20 হচ্ছে, মানে ফিল্ড কারেন্ট আরো বাড়ছে। যেই এটা 3 হবে, এখানে এটা বেড়ে কত হবে, 30। এটা যেই 4 হবে, এখানে বেড়ে 40 হবে। কিন্তু যতই ফিল্ড কারেন্ট বাড়ানো না কেন, একটা জায়গায় গিয়ে তার ফিল্ড কারেন্ট বাড়ানো যাবে না।
তখন কি হবে, এটা স্যাচুরেটেড হয়ে যাবে, এই জায়গাটা গিয়ে এরকম স্যাচুরেটেড হয়ে যাবে। এইটাকে বলা হয় ভোল্টেজ বিল্ড আপ প্রসেস অফ ডিসি জেনারেটর। পরিষ্কার? কারো ডাউট থাকলে বলবে। পরিষ্কার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এবার আসছি ক্রিটিক্যাল স্পিড আর ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। নেক্সট পয়েন্ট হচ্ছে, দাদা বলছি কি, ওই আগের বারে সে দেখাচ্ছিল যে রিউজটা সিরিজে লাগিয়ে ভ্যারি করা হচ্ছিল। সেটা তো ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স আর ক্রিটিক্যাল স্পিডের ক্ষেত্রে ছবিটা। ও ঠিক আছে। যদি এইটা হচ্ছে তখন ছবি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, এটা ফিল্ড ওয়াইন্ডিং, এটা আর্মেচার ওয়াইন্ডিং, সরি। সরি সরি সরি, এইটা হচ্ছে ফিল্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। হলো? এই যে কার্ভটা হচ্ছে না, এটা ভোল্টেজ বিল্ড আপের কার্ভ। এইটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। এক মিনিট, এটা ভোল্টেজ বিল্ড আপ, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, এটা R1, এদিকে হচ্ছে IF, এদিকে হচ্ছে VA। যদি রেজিস্ট্যান্স আর একটু কমাই তাহলে এটা কোন দিকে যাবে, এদিকে যাবে, R2, সরি R0। যদি রেজিস্ট্যান্স বাড়াই তাহলে এটা কোন দিকে যাবে, R2, আরো বাড়ালে R3, আরো বাড়ালে R4। তাহলে হিসাব মতো দেখতে গেলে R4 বড়, R3, R2, R1, R0। এখানে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স কোনটা, এখানে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে R3। R3 হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। কেননা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের থেকে যদি আমি রেজিস্ট্যান্সের ভ্যালু আরো কমিয়ে দিই, ভালো করে বুঝবি, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের থেকে আমি যদি রেজিস্ট্যান্সের ভ্যালু আরো কমিয়ে দিই তাহলে ইএমএফ ইনডিউসড হবে। কিন্তু ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের থেকে যদি আমি একটু রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়িয়ে দিই তাহলে আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা এত বেড়ে যাবে যে আর ইএমএফ ইনডিউসড হবে না। এই যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এই আরএফটা হচ্ছে ভ্যারিয়েবল ফিল্ড রেজিস্ট্যান্স, ভ্যারিয়েবল ফিল্ড রেজিস্ট্যান্স। বোঝা গেছে? মানে ধরো এই R3 ভ্যালু যদি 10 ওহম হয় তাহলে 10.1 ওহম গেলে আর ইএমএফ ইনডিউসড হবে না। 10 এ হবে, 9 এ হবে, 8 এ হবে, 7 এ হবে, কিন্তু 10.1 এ আর হবে না। 10টাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, যার পরে গেলে আর ইএমএফ ইনডিউসড হবে না। এই 10টাকে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলছে। তাহলে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ডেফিনেশন কি হবে? Critical resistance is the maximum value of
of DC generator beyond which the voltage cannot be built up. The voltage cannot be built up. Clear? তার মানে রেজিস্ট্যান্স লাইনটা সব সময় এই যে এই লাইনের নিচের দিকে থাকতে হবে। এটা ছেড়ে যদি এরকম বেরিয়ে যায় R4 এর মতো হয় তাহলে আর ভোল্টেজ বিল্ড আপ হবে না। এখানে একমাত্র R4 হচ্ছে সেই রেজিস্ট্যান্স যেখানে ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে না, এগুলোতে কিন্তু সব ভোল্টেজ বিল্ড আপ হচ্ছে, তাই না? তার মানে রেজিস্ট্যান্স লাইনটা, এই যে আমি লাইনটা ড্র করছি, এই যে আমি এইটা ড্র করছি, এর উপরের যদি রেজিস্ট্যান্স লাইনটা, এই যে এইটা হচ্ছে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স, এর উপরে যদি চলে যায় তাহলে আর ভোল্টেজ বিল্ড আপ হবে না। সবসময় ওর তলায় থাকতে হবে বা ম্যাক্সিমাম ওই জায়গায় যেতে পারে। ক্লিয়ার? বাকিরা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এখন ক্রিটিক্যাল স্পিড কি? এই যে রেজিস্ট্যান্সটা, এটা এখানে একটা ফর এ পার্টিকুলার স্পিড voltage cannot be built up for a particular speed, for a particular speed. এই যে রেজিস্ট্যান্স লাইনটা, এটা ফিক্সড। আমি যদি তাহলে স্পিড, এটা n1, এটা n2, এটা n3, এটা n4, ফিল্ড কারেন্ট, আর্মেচার ভোল্টেজ। তাহলে কোন লাইনে গেলে n3টা কি? ক্রিটিক্যাল স্পিড। n3 হচ্ছে ক্রিটিক্যাল স্পিড। তাহলে ক্রিটিক্যাল স্পিড ইজ, বুঝতে পারছো? তার মানে এখানে কাকে ভ্যারিয়েশন করাচ্ছি? ফিল্ড রেজিস্ট্যান্সকে না স্পিডকে? স্পিডকে। তার মানে একটা স্পিড আছে যে স্পিডের নিচে নেমে গেলে আর ভোল্টেজ বিল্ড আপ হবে না। ধরো 500 আরপিএম, এর নিচে নেমে গেলে পার্টিকুলার একটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ফিল্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই 500 আরপিএম এর নিচে নেমে গেলে আর ভোল্টেজ বিল্ড আপ হবে না। তাহলে 500 আরপিএমটাকে কি বলবো? ক্রিটিক্যাল স্পিড বলবো। তাহলে critical speed is the minimum value of speed of DC generator critical speed is the minimum value of speed of DC generator below which the voltage cannot be built up, below which the voltage বোঝা গেছে? ক্রিটিক্যাল স্পিডের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হয়েছে না হয়নি? হ্যাঁ দাদা। এবার ইএমএফ ইকুয়েশন অফ ডিসি জেনারেটর।
let 5 হচ্ছে ইউজফুল ফ্লাক্স পার পোল ইন ওয়েবার, P হচ্ছে টোটাল নাম্বার অফ পোল, Z হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর ইন আর্মেচার, N হচ্ছে স্পিড ইন আরপিএস, ক্যাপিটাল হচ্ছে স্পিড ইন আরপিএম, A হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ। এখন Z বাই A হচ্ছে কোনটা কি লিখে দিলাম, ফ্লাক্স পার পোল টু ইন ওয়েবার, টোটাল ফ্লাক্স পি, এ হচ্ছে পোল হচ্ছে পি, এন হচ্ছে স্পিড ইন আরপিএস, ক্যাপিটাল এন হচ্ছে স্পিড ইন আরপিএম, টোটাল নাম্বার অফ কন্ডাক্টর ইন আর্মেচার ওয়াইন্ডিং হচ্ছে জেড, এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ। তাহলে নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর ইন সিরিজ ফর ইচ প্যারালাল পাথ, জেড বাই এ হচ্ছে নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর ইন সিরিজ for each parallel path. ফ্লাক্স পার পোল হচ্ছে phi, the total flux p phi. জেনারেটেড ভোল্টেজ পার কন্ডাক্টরের ফর্মুলা কি, একটা ফ্লাক্সের জন্য একটা পোলের জন্য ফ্লাক্স হচ্ছে ফাই, তার পি খারাপ পোলের জন্য ফ্লাক্স পি ফাই। জেনারেটেড ভোল্টেজ পার কন্ডাক্টর কি হবে, flux cut per revolution in Weber, flux cut time taken for one revolution in second. তাহলে flux cut per revolution in Weber p phi, time taken for one revolution in second 1 by n। কেন n খানা রেভলিউশন হয় 1 সেকেন্ডে, তাহলে একখানা রেভলিউশন হবে 1 by n সেকেন্ড, তাই তো? তাই টাইম টেকেন ফর ওয়ান রেভলিউশন হচ্ছে 1 by n, ওটা ফ্লাক্স কাট পার রেভলিউশন হচ্ছে p phi, তাই তো? বোঝা গেছে? তাহলে টোটালটা আসছে n p phi। ক্লিয়ার এতটা? হ্যাঁ দাদা। এখন জেনারেটেড ইএমএফ E is equal to total voltage generated average voltage per conductor, average voltage per conductor into
নাম্বার অফ কন্ডাক্টর ইন সিরিজ পার পাথ, নাম্বার অফ কন্ডাক্টর ইন সিরিজ পার পাথ। অ্যাভারেজ ভোল্টেজ কত? NP5, নাম্বার অফ কন্ডাক্টর ইন সিরিজ পার পাথ আগেই বার করেছি, Z/A। এবার ছোট হাতের এন আর বড় হাতের এর মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে টোটাল ভোল্টেজ জেনারেটেড মানে ই। এক এন ঘোরে 1 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে ঘোরে এন বার, তাহলে 60 সেকেন্ডে ঘোরে কত? স্মল এন ইন্টু 60। তাহলে এটাই হচ্ছে ক্যাপিটাল এন, তার মানে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু স্মল এন ইন্টু 60, স্মল এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই 60। তাহলে স্মল এন এর জায়গায় P5 ক্যাপিটাল এন বাই 60 ইন্টু Z/A। তাহলে E is equal to 5Zn by 60 into P/A। এটা হচ্ছে জেনারেটর ইএমএফ ফর্মুলা। বোঝা গেছে? হ্যাঁ দাদা, হ্যাঁ। দাদা বলছি এই যে এন ইকুয়াল, হ্যাঁ, বলছি দাদা ওই যে ক্যাপিটাল এন ইকুয়াল টু এন ইন্টু 60, এটা যেইখানে ওই এনটা করেছি ওইখানটায় ব্র্যাকেট করে লিখে দেবো। নোটে আছে তো, দেওয়া আছে তো, ঠিক আছে। এইখানে নাম্বার অফ প্যারালাল পাথ এ তো নাম্বার অফ প্যারালাল পাথ, ল্যাপ ওয়াইন্ডিং, আরেকটা ওয়াইন্ডিং হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। ল্যাপ ওয়াইন্ডিং মানে যেখানে P ইকুয়ালস টু নাম্বার অফ পোল আর নাম্বার অফ প্যারালাল পাথ সমান হবে, আর এখানে ওয়েভ ওয়াইন্ডিং এ A ইকুয়ালস টু 2 হবে সবসময়। ওয়েভ ওয়াইন্ডিং মানে A এর ভ্যালু 2, A হচ্ছে নাম্বার অফ প্যারালাল পাথ 2, আর P হচ্ছে এখানে P ইকুয়ালস টু A এর হবে, P হচ্ছে নাম্বার অফ পোল। বোঝা গেছে? ল্যাপ ওয়াইন্ডিং কোথায় ইউজ হয়? হাই কারেন্ট লো ভোল্টেজ হয়। ওয়েভ ওয়াইন্ডিং কোথায় হয়? হাই ভোল্টেজ লো কারেন্ট। ওকে, বোঝা গেছে? এটা কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে লাগে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা।